আপনি হাসপাতালে ভর্তি হচ্ছেন, আপনাকে রেফার করতে হচ্ছে, আপনি কোন সমন্বয়কের রোগী? সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, এই সমন্বয়কদের বাপের ক্ষমতা আছে। সেই টিমের মেম্বার কারা কারা ছিল? হাসনাত আব্দুল্লাহ ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বেসিক্যালি সে ছাত্রলীগ সমন্বয়কদের এদের নৈতিকতা মাত্র 12 কোটি টাকার লোভ তারা সামলাইতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের সময় যখন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বক্তব্য দিয়েছিল এবং তারা যখন সমন্বয়কের ভূমিকা পালন করেছিল, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু তাদেরকে পছন্দ করেছিল। কিন্তু বর্তমান যে তারা যে সমস্ত কার্যকলাপ শুরু করেছে এতটুকু বয়সে, মানুষ কিন্তু এগুলো নিতে পারতেছে না। তাদেরকে যে মানুষ ভালোবাসতো, এই ভালোবাসাটা কিন্তু ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে তাদের নিজেদের কার্যকলাপের জন্যই। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে তাদেরকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। হাসানাত সারজিৎ এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। দেশ স্বাধীন হয়েছে, যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু এর মানে এই না যে হাসানাত সারজিৎ এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12 কোটি 44 লাখ টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? আপনি বা আমি চলতি পথে রাস্তায় যেতে গেলে কিন্তু নানা ধরনের সমস্যায় পড়তে পারি, কিন্তু এই সমস্যা পড়তে গেলে আপনি আগে কোথায় যেতেন? থানা। কিন্তু এখন সেই থানাতে আমি যেতে পারছি না, বা যে গেলে পরেও সেই থানা থেকে আমাকে বলা হচ্ছে আপনাকে কোন সমন্বয়ক পাঠিয়েছে। আপনি হাসপাতালে ভর্তি হচ্ছেন, আপনাকে রেফার করতে হচ্ছে, আপনি কোন সমন্বয়কের রোগী। তাহলে কি হলো? আমরা তো এই বাস্তবতা চাইনি, আমরা কি বাস্তবতা চেয়েছি? আমি আবারও বলতে চাই, খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আন্দোলন, জুলাই বিপ্লব, এই সব কিছুর ক্ষেত্রে অনেক সমন্বয়ক বলেন, সাধারণ মানুষ বলেন, অনেক ছাত্রের জীবন বলেন, তারা শহীদ হয়েছে। তাদের জীবনের অনেক মূল্যের বিনিময়ে কিন্তু আমরা এই ধরনের গত 15 বছরের একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমাদের কাছ থেকে সরাতে পেরেছি। এখন ঘটনা হচ্ছে যে এবং এখন পর্যন্ত 20,000-এর উপরে মানুষ আহত, তারা হাসপাতালে। এখন এর এত বিনিময়ে আমরা কি চেয়েছি? বিনিময়ে আমরা একটা এমন রাষ্ট্র চেয়েছি যে রাষ্ট্রে আমি এবং আপনি সমান অধিকার নিয়ে বসবাস করতে পারি। কিন্তু এখন আমি এবং আপনি যদি সমান অধিকার নিয়ে বসবাস না করতে পারি, ফের যদি আমাকে ঘুরে ফিরে ওই জায়গায় চলে যেতে হয়। সমন্বয়ক সোনা মিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। এই মিয়া, বিপ্লব কি বুঝেন? হাসিনা আমারে কেন গ্রেপ্তার করলো? কেন জরুরি মনে করলো ইয়ামিনকে গ্রেপ্তার করার? কেন জরুরি মনে করলো আমির খসরু ভাইরে গ্রেপ্তার করার? কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেপ্তার করার? কারণ হাসিনা জানে এই আন্দোলন নাড়াচ্ছে হলো এরা, এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে। সেই খেলায় হাসিনা খেলছিল। চ্যালেঞ্জ করছি, র্যাব পিটায় পিটায় আমাদের কাছে তথ্য বের করতে পারে নাই, কিন্তু জনগণ যেন আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বিজয় করে একটি সরকার গঠন করতে পারে। কিন্তু আজকে বিএনপির নামে সাদাবাজি, বিএনপির নামে টেন্ডারবাজি, বিএনপির নামে মানুষ হত্যা, এটা যেভাবে বিএনপি সমর্থন করে না, ঠিক তেমনি ভাবে এদেশের কোন সচেতন নাগরিকও সমর্থন করে না। ব্যাকআপ দিবে সবাই সমন্বয়ক, এটাকে সমন্বয়ক বলে, যে একটা দল গোছানো বা একটা প্রেক্ষাপট গোছানো সবাই সমন্বয়ক। তুমি সমন্বয়ক হলে রাস্তা রিস্কালাও সমন্বয়ক, এটা মন রেখো। তোমাদের এখনো পর্যন্ত কেন্দ্রীয় কোনো কমিটি, সভাপতি, সেক্রেটারি কিংবা আহ্বায়ক কমিটি দেওয়া হয় না যে তোমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবা। রাষ্ট্রের টাকা তোমাদের খাওয়ার অধিকার নেই। তুমি যদি খাইতে পারো তাহলে তোমার রিস্কালাও রাষ্ট্রের টাকা দিতে হবে, রাষ্ট্রের টাকা খাওয়ার অধিকার তোমার নেই। তুমি রাষ্ট্রীয় প্রোটোকল নিতে পারো না, কারণ তুমি একজন সাধারণ ছাত্র। তুমি কেন রাষ্ট্রীয়? তুমি কি এমপি মন্ত্রী? আসিফ নাহিদ এই 15 বছরের ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা যত পরিমাণ হত্যা, খুন, জুলুম করেছে, এটার হত্যার বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাআল্লাহ। যত ছাত্র জনতা, যতজন শহীদ হয়েছে 15 বছরে, অনেক মানুষ শহীদ হয়েছে, এ বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাআল্লাহ। আর একটা ছোট একটা কথা আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই, আমার ছাত্রদেরকে আমি ক্লাসরুমে দেখতে চাই। আমি আমার ছাত্রদেরকে রাজপথে, মাঠ পথে, এবং ছাত্রদের নাম ভাঙিয়ে আপনি মব কিলিং করবেন। দেখেন, মব জাস্টিস বলে কোনো শব্দ নাই। মব জাস্টিস কখনো হয় না, মব কিলিং হয়, মব পুলিশিং হয়। আপনি কি করছেন? মব করে পুলিশিং করছেন। এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই। এই এখতিয়ার যদি আপনি নিয়ে বসেন, তাহলে ওই যে সন্ত্রাসী সংগঠন, যে সংগঠনের বিরুদ্ধে আমি, আপনি, সাধারণ আম জনতা, আমরা সবাই লড়াই করলাম, তাহলে সেই সন্ত্রাসী সংগঠন আর এই ইসের মধ্যে কি পার্থক্য, কি তফাৎ হইল?
আমাদের এত কষ্টের অর্জনকে এত সহজে ধূলিসাৎ হতে দিবেন না। আমি মিডিয়াকে বলবো, আপনারা সোচ্চার হন। এখন কিন্তু শেখ হাসিনার জামানা না। আপনারা সত্যতাটা লেখেন, সত্যি বক্তব্য লেখেন। আমাদের তো ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি ভুলে গেলে চলবে না যে আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন অথবা আমাদের বিগত সরকার বলেন, তারা প্রতিনিয়ত কি চাচ্ছে? প্রতিনিয়ত চাচ্ছে আপনি এরকম মোফাজ্জলের মতো হত্যা ঘটুক, কক্সবাজারের মতো ঘটনা ঘটুক, পাহাড়ের মতো দিঘিনালার মতো আগুনে পুরুক, অথবা মসজিদ বাইতুল মোকাররমের মতো ঘটনা ঘটুক। তাতে করে তারা কি করতে পারে? তারা বলতে পারে, দেখেছেন আগে কত ভালো ছিলেন, সাজানো গোছানো সংসারটাকে আপনি দেশটাকে শেষ করে দিয়েছেন। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখতে হলেও তো আপনাকে শক্তিশালী অবস্থান নিতে হবে। আপনি মিডিয়া হলে আপনাকে শক্তিশালী অবস্থান নিতে হবে, আপনি প্রশাসন হলে আপনাকে শক্তিশালী অবস্থান নিতে হবে, আমি শিক্ষক হলে, আমি সিভিল সোসাইটি হলে আমাকেও শক্তিশালী অবস্থান নিতে হবে। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে আমি একা না, এরকম আমার মতো অনেক মানুষ আছে যারা লেজুর ভিত্তি করে না, যারা মেরুদণ্ড নিয়ে কথা বলে। কারণ যখন হাসিনা ছিল তখন আপনি এরকম মানুষ পাবেন যারা মেরুদণ্ড নিয়ে কথা বলছে। আমরা ওই শক্তিশালী ভয়েসটাকে, প্রশ্ন হলো যে ত্রাণের কাপড় বিক্রি করে দিবেন, ত্রাণের পানি বিক্রি করে দিবেন, ত্রাণের উপাদানগুলো বিক্রি করে দিবেন, এই জন্য মানুষ দেয়নি। পাশাপাশি আমরা যখন কথা তুললাম, কথা তোলার আগ পর্যন্ত কিন্তু আপনারা বলেন নাই আপনাদের টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে আছে, বলেন নাই। আল্লাহর কসম বলছি আপনারা কেউ বলেন নাই। যখন আমার কাছে গোপন সূত্রে খবর আসছে তখন আমি আওয়াজ তুলেছি, তারপরে সবাই নিউজ করেছে। আই এম দ্য ফার্স্ট ওয়ান টু এক্সপ্লোর দিস। তারপরে আপনারা বললেন কেন? তারপরে কেন বললেন? এই যে টাকা তো দিয়ে দিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ, দিয়ে দিয়েছে টাকা, তো তাদের দরকার নেই। তাদের দরকার ছিল খাবার, গরম ভাত দরকার ছিল, সেটা করেন নাই আপনারা, দেন নাই সেটা, এতগুলো টাকা আটকে রেখেছেন। এবার আসেন, পুনর্বাসন করতে চান না? পুনর্বাসন করতে চান তো এখনো কি টাকাটা বের করেছেন? 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, সকল কৃষক ধান লাগাই ফেলতেছে। ধান লাগানো হলে আপনার কাছে টাকা নেবে কেন? সবাই ধান লাগাই ফেলতেছে। আমরা নিজেরাই কুমিল্লাতে 100 কৃষকের কাছে ধানের বীজ দিয়েছি, তারা অলরেডি বুনে ফেলেছে। স্বেচ্ছাসেবী কাজ বোঝেন? বলেন তো। এই ছিল ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি কথা। আমি আরেকটা বলি, এরকম ভুল হওয়ার কারণ কি? এরকম ভুল হওয়ার কারণ হলো যেই সাজ্জিস আব্দুল্লাহ আছে, এরা গণতন্ত্রের পক্ষের কোনো শক্তি না, গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াইয়ে তারা কেউ না। তারা গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে স্বৈরাচারের সঙ্গী ছিল, শেখ হাসিনার কর্মী ছিল। রাতারাতি এরা ভালো মানুষ হয়ে যাবে এটা বিশ্বাস করেন? মানুষকে চটকদার কথা বলে বাহাবা নিচ্ছে, তাতেই ভালো হয়ে যায় রাতারাতি? বিশ্বাস কি 15 দিনে স্থাপিত হয়? 19 তারিখের পর থেকে যখন এরা 6 জন আইনমন্ত্রীর সঙ্গে আপোষ করলো, আন্দোলন বন্ধ করে দিল, আমরা তখন সেই আন্দোলন রাজপথ থেকে কুড়িয়ে নিয়ে জীবন বাজি রেখে রাজনৈতিক কর্মীরা লড়াই সফল করেছি। বিজিবিকে আত্মসমর্পণ করিয়েছি আমি আমাদের ভাইদেরকে নিয়ে, নাগরিকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে আমার নেতৃত্বে বিজিবি আত্মসমর্পণ করেছে। প্রথম বিজিবি আত্মসমর্পণ করেছে আমার নেতৃত্বে। আমরা এই লড়াইটা করছি। কিন্তু 5 তারিখে স্বাধীন হওয়ার পরে হঠাৎ করে দেখলাম কই থেকে কই কে আসে, বিপ্লব তাদের, বিপ্লব তাদের। এবং তারা আজকে চ্যালেঞ্জ করছে, ক্ষমতার পালা বদলের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি, ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান হয়নি। তো কিসের জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কোটার জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কোটা আন্দোলন তো আইনমন্ত্রীর সাথে বৈঠক করে বন্ধ করে দিছিল রে গাধা। তারপরে যারা ভোটাধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করছে তারা এসে এখানে যুক্ত হয়েছে, তারা এসে যুক্ত হয়েছে। যে মানুষগুলো বছরের পরে বছর বঞ্চিত তারা এসে যুক্ত হয়েছে। মানুষের মধ্যে বছরের পরে বছর নিপীড়নের কারণে ক্ষোভ সৃষ্টি হয়ে তারা এসে এখানে জয়েন করেছে। আজকে তারা বলছে তারা জনগণের ম্যান্ডেট ছাড়াই অনেকদিন ক্ষমতায় থাকতে চায়, অনেকদিন ক্ষমতায় থাকতে চায়। বিচারকদের একটা ধারা আছে, ৭৭ নং ধারা। বিচারক যদি ভুল করে রায় দেয় তাহলে ওই রায়টাকে অপরাধ হিসেবে নেওয়া যাবে না, সরল বিশ্বাসে এই ভুল করেছে বলে ধরতে হবে। তাহলে সাইদি সাহেব সহ যাদেরকে শাস্তি দিল, 11 জন জামাত নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করলো, ওরা কি সরল বিশ্বাসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? ওই বিচারকদের তো বিচার করা যাবে না। যারা সংস্কার নিয়ে কথা বলে, বাপের হেটাম থাকলে দণ্ডবিধি ৭৭ নং চেঞ্জ করে দেখাক এই ৭৭ নং ধারা
জাল্লাদ বানিয়েছে বিচারকদেরকে। বারবার বলছি, চেঞ্জ করে সংস্কার করতে পারবে? পারবে? যদি পারে তাহলে 3 বছর না 10 বছর থাকুক। অভিযোগ উঠেছে। তো আমি এই বিষয়টা, এই নিউজটা দেখার পর দেখলাম যে বৃদ্ধ মহিলা তাদের কানের দুল খুলে দেওয়ার টাকা, ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকা পর্যন্ত। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।